নির্বাচনী তফসিলে অনেকেই ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে সালাউদ্দিনের মন্তব্য। গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা। কোন দল নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, লড়বেন ঢাকা 10 আসন থেকে, ফেসবুকে পোস্ট। দেশে মিলল ভয়াবহ মাদক এমডিএমবি, বিক্রি হতো ই সিগারেটের মাধ্যমে। সচেতন হওয়ার আহ্বান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। পেঁয়াজ আমদানি করলেও প্রভাব পড়েনি বাজারে, নানা অজুহাতে বাড়তি দাম ধরে রাখছেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলে যুক্ত হয়েছে আরো 6 টাকা, বেড়েছে শীতকালীন গুড়ের বিক্রি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা, তাই বিএনপি স্বাগত জানিয়েছে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 6ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। যারা ৭১-কে দলীয়করণ করতে চেয়েছিল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, এটি সব শ্রেণী পেশার মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল। তিনি বলেন, শুধুমাত্র অপরিকল্পিত আবেগী ধর্মীয় মিক্সচারের বড়ি নিয়ে নির্বাচনে যেতে চায় না বিএনপি। সহজভাবে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা। আমাদের গণতন্ত্রের সংজ্ঞা, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা। কোন রাজনৈতিক দল থেকে নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে সরে আসা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সকালে ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হব তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে চিকিৎসক বোর্ড অথবা দলীয়ভাবে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ গত পরশু রাতে অর্থাৎ বুধবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে ব্রিফ করেছেন, এরপরে গতকালকেও বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি। আজকেও এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয় নাই। হবে কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে গতকালই প্রথম এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার যে দেশি বিদেশি চিকিৎসক মিলে যে 30 সদস্যের মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গত
23শে নভেম্বর থেকে গতকালকে পর্যন্ত 19 দিনে বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কিছু জটিল রোগে ভুগতেছেন, তার মধ্যে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বেশ কিছু রোগে উনি আক্রান্ত। এবারকারে আসার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর ফলে তাকে হাই ফ্লো নাসাল ক্যানালে এবং বাইপাস মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এরপরে ফুসফুসে উন্নতি না হওয়ার ফুসফুস অর্গানকে এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। একই সাথে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে তাকে নিয়মিত ডায়ালিসিস দেওয়া হচ্ছে। অর্থাৎ 27শে নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত কিন্তু প্রতিদিনই বেগম খালেদা জিয়াকে কিডনি ডায়ালিসিস দেওয়া হচ্ছে। এবং ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার একটি অনুরোধ জানিয়েছেন যে কোনো ধরনের বিভ্রান্ত বা গুজব বা অপতথ্য যাতে এই সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে নিয়ে যাতে তৈরি না হয় সেই বিষয়ে সবার দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন তিনি এবং অনুরোধ জানিয়েছেন যাতে সবাই যাতে এই দেশনেত্রীর জন্য দোয়া করেন। আমরা এবার কেয়ারের আশপাশের চিত্রটা আজকে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। প্রতিদিনই অন্যান্য দিনের মতো আজকে এখানে খুব বেশি নেতাকর্মীর ভিড় নেই, গণমাধ্যমের উপস্থিতি অনেকটাই কম। মোটামুটি এক ধরনের নীরবতা রয়েছে এখানে, খুব বেশি। শুভ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। আসন্ন নির্বাচনের পর পদত্যাগের চিন্তা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে জানান তিনি সরে যেতে চান, চলে যেতে আগ্রহী। তবে এও বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় দায়িত্ব পালন করেছেন তিনি। তার অভিযোগ, প্রায় 7 মাস হয় প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার জনসংযোগ বিভাগ নিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সব কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছবি ছিল, হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে রাষ্ট্রপতিকে সম্ভবত সরিয়ে দেওয়া হচ্ছে বলে একটি ভুল বার্তা গেছে। এতে তিনি অপমানিত বোধ করেছেন। বাংলাদেশের নির্বাচনের দিন এবং আগে পরের পরিস্থিতি পর্যবেক্ষণে 7 সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে জার্মানি, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস। এই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলে মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কারচুপি, জালিয়াতি, রাতে ভোট নেওয়া সহ নানা অনিয়মের কারণে গত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর 3টি জাতীয় নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত। দেশি বিদেশি কোনো মহলই গ্রহণযোগ্যতা পায়নি ওই নির্বাচনগুলো। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন কেমন হয় তা দেখতে সতর্ক দৃষ্টি রাখছেন বিদেশিরা। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করবে জার্মানি সহ ইউভুক্ত দেশগুলো। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে জার্মানির পর্যবেক্ষকরাও থাকবেন। নির্বাচনের দিন এবং আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। নির্বাচনের জন্য আন্তর্জাতিক এই বিষয়টি খুবই জরুরি। সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ এই রাষ্ট্রদূতের। আমরা সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া দেখতে চাই, যেখানে ভিন্নমতকে সবাই সম্মান করবে। সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে, কাউকে ভয় দেখানো হবে না। রাজনৈতিক প্রক্রিয়ায় সব দল সহিংসতা থেকে বিরত থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পূর্ব শর্ত। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার এলে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা রুডিগার লোর্ডসের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এমডিএমবি নামে দেশে প্রথমবারের মতো নতুন আরও এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালয়েশিয়া থেকে সংগ্রহ করে ওয়েব বা ই সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ করা হতো। দেখতে পানির মতো, বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চমাত্রার সিনথেটিক হওয়ায় মাদকটির ভয়াবহতা সম্পর্কে জানিয়ে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
অনেকে নিকোটিনের আসক্তি কমাতে ভ্যাপ বা ই সিগারেট সেবন করেন, তবে এর সাথে মেশানো থাকতে পারে ভয়ঙ্কর মাদক MDMA। দেশে প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালয়েশিয়া থেকে আসা এই নতুন মাদক ই সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করছিল একটি চক্র। মূল হোতাসহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে মাদকটি বিক্রি করা হয়। সম্প্রতি ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্সের কার্টিজের ধারকের ভেতরে নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স NPS, ওপিওইডস সব বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সাবস্ট্যান্স যেমন MDMA এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে, ক্লোজড গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনারা দেখছেন পানির মতো দেখতে, খুব বেশি হলে মনে হবে যে অ্যালকোহল বা স্পিরিট জাতীয় কিছু আছে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাদক। উচ্চবিত্ত এবং উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাই বেশি আসক্ত মাদকটিতে। শয়তানের নিঃশ্বাসের থেকেও ভয়ঙ্কর MDMA। মূলত যেগুলো ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস, আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। এটার এক ফোঁটাতেই অনেক ধরনের নেশা, মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে, যার ফলে উঠতি বয়সী তরুণীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন, তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো, এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের মতো ড্রাগ। অতএব খুবই সতর্ক থাকতে হবে আমাদের তরুণ প্রজন্মকে। MDMAর ভয়াবহতা বিবেচনায় একে খ থেকে ক শ্রেণীর মাদকের তালিকাভুক্ত করা হবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পেঁয়াজ আমদানি করলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। নানা অজুহাতে বাজারে পেঁয়াজের দাম ধরে রাখছেন ব্যবসায়ীরা। কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ভোজ্য তেলের বর্ধিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে লিটারে 6 টাকা বাড়িয়েছে সরকার। এতে ব্র্যান্ড ভেদে বোতলজাত প্রতি লিটার ভোজ্য তেলের মূল্য লিটারে দাঁড়িয়েছে 190 থেকে 195 টাকা। তবে কমেছে মুরগি ও ডিমের দাম। সবজির বাজার কিছুটা সহনীয়। বাজারে বেড়েছে শীতকালীন গুড়ের বিক্রি কিনে। মোবাশের আহমদের রিপোর্ট। প্রায় 1 মাস ধরেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল। বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের পর পাইকারি দরে কেজি প্রতি দাম 10 টাকা কমলেও খুচরা বাজারে তার প্রভাব পড়েনি। বাড়তি দাম ধরে রাখতে অজুহাতের অভাব নেই বিক্রেতাদের। এক সপ্তাহ আগে এই বাজার এড়িয়ে আসছিল, মাঝখানে গ্যাপ দিচ্ছিল। এক সপ্তাহ আগে ওই বাজার আসছিল, মাঝখানে গ্যাপ দিয়ে আবার বাজার বাড়তি হয়ে গেছে। এখন মাল লাস্ট সিজন, হাটে মাল ওঠে না, হাটে মাল নাই, মার্কেটে আরও তো মাল নাই। এভাবে যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে আমাদের এই যে সাধারণ যারা মানুষ আছি, যারা মধ্যবিত্ত, তাদের জন্য ডে বাই ডে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখনকার হিসাবে তো দাম বেশি। 1 মাস আগে আইছিলাম তখন 250 টাকায় 5 কেজি নিয়েছিলাম, আর এবার আইছি 5 কেজি 700 টাকায় নিতেছি। কি বলবো, বলার নাই কিছু, পেজি সবটা চলে দেব। সরকারের অনুমোদন ছাড়াই বাড়তি দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা। এবার একে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে 6 টাকা। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে 10 টাকা, বিক্রি হচ্ছে 160 টাকায়। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 120 টাকা। এদিকে বাজারে বেড়েছে সবজির সরবরাহ। প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। ব্রোকলি, শালগম ও শিম বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। দেশি টমেটোর কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। আসলে সবজির বাজার স্থিতিশীল আছে। গত সপ্তাহ থেকে আল্লাহর রহমতে এই সপ্তাহে বাজারটা কম আছে। আলু গত সপ্তাহে কিনছি 100 টাকা, আজকে 40 টাকা। ফুলকপি তো একটু ভালো মোটামুটি টাইপের, 5 জন 4 জনের ফ্যামিলিতে যারা আছে একটা ফুলকপি যেটা নিতে চাই সেটা দেখা গেছে যে 70 টাকা চাই। বাজার নিয়ন্ত্রণ দরকার, কারণ এখন আসলে সবাই নির্বাচনমুখী। এদিকে শীতকে কেন্দ্র করে বাজারে বেড়েছে গুড় ও নারিকেলের চাহিদা। সরবরাহেও কোনো ঘাটতি নেই। অনেক প্রকারের গুড় আছে আমাদের কাছে। মোট খেজুরের পাটালি বলে, এটা 300 টাকা কেজি ভালোটা। আখের গুড় আছে 2 কোয়ালিটি আছে আখের গুড়, একটা আছে ভালো আর একটা আছে নর্মাল। ভালোটা হলে 150 টাকা আর নর্মালটা 120 টাকা। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদী হানাদার মুক্ত দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের আজকের দিনটি নরসিংদীবাসীর জন্য এক গৌরবময় অধ্যায়। ৭১-এর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 12 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় নরসিংদী। ৭১-এর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নরসিংদীর এমন কোনো অঞ্চল নেই যেখানে পাক হানাদারদের নৃশংসতার দাগ পড়েনি। ডিসেম্বরের শুরু থেকেই নরসিংদীতে পাক বাহিনীর ওপর আক্রমণ জোরদার করে মুক্তি ও মিত্রবাহিনী।
ঘোড়াশাল, শিবপুর, মাধবদী, রায়পুরা ও বেলাবতে কয়েকটি বড় সংঘর্ষে শত্রুবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়ে। মুক্তিযোদ্ধারা স্থানীয় জনগণ ও মিত্রবাহিনীর সহযোগিতায় 12 ডিসেম্বর সকালে শহর ঘিরে ফেলে। টিকতে না পেরে পাক সেনারা তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। দুপুরের মধ্যেই শহরে ঢুকে নরসিংদীকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধারা। মুক্তির আনন্দে শহরবাসী সেদিন রাস্তায় নেমে আসে, ওড়ায় লাল সবুজের পতাকা। দীর্ঘ 9 মাস নরসিংদীর বিভিন্ন জায়গায় শতাধিক খণ্ডযুদ্ধে শহীদ হন নরসিংদীর 116 বীর সন্তান। পূর্ববিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুরান ঢাকার শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে এনামুল হক নয়ন নামের আরেক ব্যবসায়ী। হত্যাকারী নয়নকে গ্রেপ্তারের পর র্যাব জানায় শ্যামবাজার এলাকায় 60 লাখ টাকা দিয়ে একটি দোকান কেনেন মশলা ব্যবসায়ী নয়ন। ওই দোকানের মালিকানা নিয়ে কিছু সমস্যা ছিল। সেই সমস্যার সমাধানের আশ্বাসে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিহত আব্দুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত 24 লাখ টাকা আদায় করে নয়ন। পরে ক্ষুব্ধ হয়ে 1 বছর ধরে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করে নয়ন। তার অংশ হিসেবে 3 মাস আগে অস্ত্র কেনে এবং বৃহস্পতিবার তাকে গুলি করে হত্যা করে নয়ন। র্যাবের দাবি, পরিকল্পনা মাফিক হত্যার পর দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল নয়ন। রাজশাহীর তানোর উপজেলার কয়েলহাট উত্তরপাড়ার 90 ফুট সরু গর্ভে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় নামাজের জানাজা শেষে বেলা 11টার দিকে তার নিজ গ্রামের নিমকুড়ি পূর্বপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা ও দাফনে অংশ নেয় স্বজন, এলাকাবাসী সহ হাজারো মানুষ। এদিকে কোয়েলহাট গ্রামে কূপ খননকারী কশির উদ্দিনের শাস্তির দাবি জানিয়েছে নিহতের বাবা ও এলাকাবাসী। রাজশাহীর ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সেনাবাহিনীর সহযোগিতায় শ্বাসরুদ্ধ অভিযানে 32 ঘন্টা পর গত রাত 9টায় 2 বছরের সাজিদকে সরু পাইপের 45 ফুট গভীর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পরে রাতে তার মৃতদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। গেল বুধবার দুপুর 1টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কয়েলহাট উত্তরপাড়ায় বাড়ি ফেরার পথে পরিত্যক্ত নলকূপের একটি পাইপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনী তফসিলে অনেকেই ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে সালাউদ্দিনের মন্তব্য। গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা। কোন দল নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, লড়বেন ঢাকা 10 আসন থেকে, ফেসবুকে পোস্ট। দেশে মিলল ভয়াবহ মাদক, এমডিএমবি বিক্রি হতো ই সিগারেটের মাধ্যমে, সচেতন হওয়ার আহ্বান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। পেঁয়াজ আমদানি করলেও প্রভাব পড়েনি বাজারে, নানা অজুহাতে বাড়তি দাম ধরে রাখছেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলে যুক্ত হয়েছে আরো 6 টাকা, বেড়েছে শীতকালীন গুড়ের বিক্রি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।